স্মৃতিসৌধ কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের শ্রদ্ধা, শান্তি ফিরিয়ে এনে অর্থনীতি সচরে অগ্রাধিকার। নতুন সরকারের দায়িত্ব বন্টন, ডক্টর ইউনূসের হাতে ২৭ দপ্তর, অর্থ পরিকল্পনায় সালেহ উদ্দিন, আসিফ নজরুল পেলেন আইন। স্বৈরাচারী শেখ হাসিনা পতনে ভঙ্গুর অর্থনীতি গড়তে অন্তর্বর্তী সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ, নানা আশঙ্কা বিশ্লেষকদের। অন্তর্বর্তী সরকার গঠনের প্রভাব, রাজধানীর বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম, স্বস্তি ফিরেছে জনমনে। এবং আবারও আলোচনায় আয়নাঘর, ডিজিএফআই এর কার্যালয়ে ছবি হাতে অপেক্ষায় শত শত মানুষ, স্বজনদের আহাজারি। আমার বাবাকে আমি চাই, সবার বাবা আছে, আমার বাবা নেই। আমাদের পুরো পরিবারটা ধ্বংস করে দিয়েছে। আমরা কোথাও বিএমপি করছি, এইটাই তার ছিল অপরাধ। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত অন্তর্বর্তী সরকার। শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে উপদেষ্টাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানানো শেষে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টারা। বিস্তারিত শাইমা আক্তারের প্রতিবেদনে। শুক্রবার সকালে হেলিকপ্টার যোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা স্বাগত জানান। প্রথমেই প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় বিহগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদনের সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যান্য উপদেষ্টাদের নিয়ে আবারও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ার বিষয়ে আবারও নিজেদের পরিকল্পনার কথা জানান উপদেষ্টারা। 1971 সনে যারা শহীদ হয়েছেন ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু করাটা হচ্ছে শ্রেষ্ঠ বিগিনিং। উন্নয়নের নামে আপনার সুপারফিশিয়াল উন্নয়ন হয়েছে, কর্কশ মানুষ উপকার পেতে। এখন উন্নয়নের মূল বিষয়টা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সুষম সামন্ত বৃদ্ধি করে সত্যিকার টেকসই উন্নয়নে, সেটা আমরা চেষ্টা করব। আবার পারলে আমরা মেজর সেক্টরগুলো, ব্যাংকিং সেক্টরগুলো আছে, পুঁজিবাজার, এগুলোকে আমরা চেষ্টা করে সংস্কার করব। শ্রদ্ধা নিবেদন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে সাভার থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় রওনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারেও শ্রদ্ধা জানায় নতুন অন্তর্বর্তী সরকারের সদস্যরা। ভাষা আন্দোলনে শহীদদের সম্মান জানানোর মধ্য দিয়ে বিশেষভাবে স্মরণ করা হয় এ প্রজন্মের অগ্রনায়ক আবু সাইদ মুগ্ধদের। উপদেষ্টারা জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পর দ্রুতই মনোযোগ দেওয়া হবে অর্থনীতিতে। মাজহারুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ যেন এক মাহেন্দ্রক্ষণ। 52-এর ভাষা শহীদদের প্রতি সম্মান আবারও সামনে আনছে আবু সাইদদের। তাদের আন্দোলনই এনে দেয় নতুন বাংলাদেশের সূচনা। সদ্য শপথ নেওয়া উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বেলা 12টায় শহীদ মিনারে আসেন। এরপর প্রধান উপদেষ্টার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন ভাষা আন্দোলনের শহীদদের প্রতি। এ সময় তারা 1 মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা জানানোর পর কয়েকজন উপদেষ্টা গণমাধ্যমের সাথে কথা বলেন। এ সময় নতুন দেশ গড়তে প্রত্যয় ব্যক্ত করেন তারা। উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, দেশের স্বাভাবিক পরিবেশ তৈরি করে শুরু করবেন অর্থনৈতিক পুনরুদ্ধারের কাজ। প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে। মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে, এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের করতে হবে, এটাই সবচেয়ে। এ সময় উপদেষ্টা নাহিদ হাসান এবং আসিফ মাহমুদ জানান, সবার সহযোগিতা নিয়ে দেশ পুনর্গঠন করতে চান তারা। কাজ করবেন জাতির প্রত্যাশা পূরণে। তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন, নাগরিক সমাজ, তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনারা জানেন এই সরকারে 25 থেকে 85
যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যেই চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা যান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে যৌক্তিক সময় নিলে সমর্থন জানাবে জাতীয় পার্টি। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানায় জাতীয় পার্টি। সকালে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির মহাসচিব মুজিবুল হক চূর্ণ। এ সময় নির্বাচন পদ্ধতি ও সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চাইলেন জাতীয় পার্টি মহাসচিব। এক্ষেত্রে কেউ যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন সেই দাবিও জানায় জাতীয় পার্টি। যত ধরনের সংস্কার গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জনগণের প্রয়োজনে শাসন বলেন, বিচার বিভাগ বলেন, এক্সিকিউটিভ বলেন, জুডিশিয়ারি বলেন, যাই বলেন, সেই জন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলি যত দ্রুত সম্ভব করতে পারেন। এর জন্য যদি কিছু সময়ের প্রয়োজন হয় সেই সময় আমাদের বেলা অন্তত আপত্তি না, আমরা অন্তত আপত্তি করব না। গত 15 বছরে দুর্নীতিবাজ এমপি আমরা সহ যারা নাকি ব্যাংক লুট করেছেন তাদের সকলকে আইনের আওতায় আনা হোক। অন্তর্বর্তীকালীন নতুন সরকারের কাছে রয়েছে জনগণের অনেক প্রত্যাশা। এ নিয়ে রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে গতকাল রাতে। এই সরকারের কাছে কি প্রত্যাশা চান এই অঞ্চলের মানুষ, রংপুরের মানুষ, দেশের মানুষ, এ নিয়ে কথা বলবার জন্য আমার ডান পাশে রয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ এবং আমার বাম পাশে রয়েছেন সুজন, রংপুর মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ ফখরুল আলম বেঞ্জু। এই দুজন অতিথির সঙ্গে আমরা যুক্ত করবার আগে একটি তথ্য দিয়ে রাখি যে আপনি জানেন যে গত আওয়ামী লীগ সরকারের সময় অর্থাৎ গত জুন মাসে যে জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে, এই জাতীয় বাজেটে রংপুরের জন্য কিন্তু কোনো বরাদ্দই রাখা হয়নি। আরেকটি বিষয়ে তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে রংপুরে দেশ স্বাধীনের পর থেকে রংপুরে একটি বিশ্ববিদ্যালয় করবার জন্য এখানকার মানুষ অনেক আন্দোলন সংগ্রাম করেছিল, কিন্তু প্রতি বছরই বা প্রতিবারই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়ন করা হয়নি। ডক্টর তুহিন ওয়াদুদ, আমরা তাকেই যুক্ত করতে চাই, তার কাছেই জানতে চাই যে নতুন এই সরকারের কাছে আমাদের বা আপনাদের কি প্রত্যাশা? এই সরকারের কাছে আসলে আমাদের অনেক রকম প্রত্যাশা তৈরি হয়েছে। প্রথমত আমাদের প্রত্যাশা সমস্ত বৈষম্য দূর করা। এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের যে বৈষম্য করা হয়, উচ্চবিত্তের সাথে নিম্ন বর্ণের যে বৈষম্য করা হয়, কর্মকর্তার সঙ্গে কর্মচারীর যে বৈষম্য করা হয়, মানুষে যে বৈষম্য করা হয়, আইন পাওয়ার ক্ষেত্রে মানুষে যে বৈষম্য করা হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে বৈষম্য করা হয়, আমরা মনে করি সিস্টেমটাই বদলে দেওয়া হবে। সুস্থ সুন্দর জীবন গড়ার একটা ক্ষেত্র প্রস্তুত করতে হবে। আমরা কথা বলছিলাম ডক্টর তুহিন ওয়াদুদের সঙ্গে। আমরা এবার যুক্ত করতে চাই সুজন, রংপুর মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ ফখরুল আলম বেঞ্জুর কাছে। আপনার কি প্রত্যাশা এই সরকারের কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমেই স্বাগত জানাই যে নতুন তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। এই সরকারের যারা সদস্য আছেন এবং প্রধান উপদেষ্টা আছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে তুহিন ওয়াদুদ যেটি বললেন যে আজকে 53 বছর পরে আমাদেরকে আবার নতুন করে বলতে হচ্ছে যে আমরা একটা বৈষম্য বিরোধী রাষ্ট্র চাই। এখন সময় আসছে বাংলাদেশকে ঘুরে দাঁড় করবানোর একটা সময় আসছে। এই সময়ে শুধু ছাত্ররা যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, তাদেরকে মূল্যায়ন করে, তাদের আদর্শটাকে মূল্যায়ন করে আমাদের সকল শ্রেণী পেশার মানুষ এবং রাষ্ট্রের সকল যন্ত্রগুলো যেগুলো আছে সেই জায়গাগুলোতে কমপ্লিট ঢেলে সাজানো। এবং আমার কাছে যেটা সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ সামনে মনে হচ্ছে যে বিগত কয়েক মাসের মধ্যে রাষ্ট্রের যে ক্ষতিগুলো হয়েছে, রাষ্ট্রের যে বিভিন্ন জায়গা পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নথিপত্র নেই ইত্যাদি,
ইত্যাদি ইত্যাদি, এগুলোকে গুছিয়ে খুব দ্রুত গুছিয়ে নিয়ে আসা এবং আমাদের যে অর্থনৈতিক যে জায়গাটায় একটা বড় ধরনের কিন্তু ক্ষতি হয়েছে, সেটা আভ্যন্তরীণ এবং বৈদেশিক যে অর্থ, সেটা কিন্তু একটা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সুতরাং যত দ্রুত সম্ভব এই জায়গাটাকে একটা সংস্কার করা। 17 জন হলো উপদেষ্টা, তাদের কাছ থেকে আশা করব যে এই আশা যেন ব্যাহত না হয়। আমরা সুন্দর বাংলাদেশের অপেক্ষায় থাকলাম, আশা করি সেই আশাটা তারা পূরণ করবে। আমরা শুনছিলাম দুজন অতিথির কাছ থেকে এই নতুন এই বাংলাদেশের যেন আর বৈষম্য না হয়, কৃষিতে, শিক্ষায়, স্বাস্থ্যে যেন সমবন্টন হয়, এমনটি প্রত্যাশা রংপুরের সুধীজনের। বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন দেশটির জন্য সামনের দিনগুলো সহজ হবে না। তাদের মতে ভেঙে পড়া বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এ নিয়ে আরো জানাচ্ছেন আফরিন মৌ। কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন থেকে গণবিক্ষোভে রূপ নেওয়া ছাত্র আন্দোলনে গেল সোমবার দেশ ছাড়েন স্বৈরাচারী শেখ হাসিনা। অবশেষে দেশের স্বাভাবিক পরিস্থিতির লক্ষ্যে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস সহ 13 উপদেষ্টা। দেশের প্রধান রাজনৈতিক পদ থেকে বেরিয়ে ডক্টর ইউনূসের হাত ধরে কেমন সূর্য উদয় হবে নতুন বাংলাদেশে, তা নিয়ে আলোচনা এখন টক অব দ্য কান্ট্রি। তবে হাসিনার আমলে নজিরবিহীন লুটপাটে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশটির জন্য চ্যালেঞ্জিং হবে আগামীর দিনগুলো। বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারকে মোকাবিলা করতে হবে 5টি চ্যালেঞ্জ, এর মধ্যে সেনাবাহিনী অন্যতম। অন্তর্বর্তী সরকার পরিচালিত হবে বেসামরিক নেতৃত্বে, তবে এতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে রয়েছে ধোঁয়াশা। তারা বলছেন আনুষ্ঠানিকভাবে না থাকলেও এ সরকারের সামরিক নেতৃত্বের বড় প্রভাব থাকবে। আর অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে তাতে সরকারের নিজেদের কর্তৃত্ব পাকাপোক্ত করার সুযোগ পাবে সেনাবাহিনী। কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনে একেবারে ভেঙে পড়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের পথ তৈরি করে দেয়া। সহিংসতা নিরসনও নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। আর নতুন সরকারের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ তা হলো ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিকে ঠিক করা। পোশাক রপ্তানিতে বিশ্বের কাছে অবস্থান ধরে রাখা, বাংলাদেশের পোশাকের প্রতি আগ্রহ বাড়ানো এক প্রকার চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষকদের মতে শেখ হাসিনার আমলে নির্বাচনহীন সরকার গঠনে গণতন্ত্রের অবনতি হওয়া পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে, কবে নির্বাচন হবে এবং নির্বাচনে কারা অংশ নিতে পারবেন সেসব সম্পর্কে এখনো কিছু জানা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত ও যথাযথ আইনে ব্যবস্থা নেওয়ার মতো দায়িত্ব নিতে হবে নতুন সরকারকেই। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। চাঁদাবাজি আর সিন্ডিকেটের প্রভাবমুক্ত থাকায় নেওয়া হচ্ছে না বাড়তি মূল্য। এতে স্বস্তি ফিরেছে জনমনে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারেও। কমেছে মাছ, মুরগি ও ডিমের দাম। নাগালের মধ্যে এসেছে সব ধরনের সবজির দাম। জিনিসপত্রের দাম অনেক কমে গেছে। কোনো টাকা পয়সা নেয় না, এখনো দেশ শিথিল হয় নাই। সরকার গঠন হবে, সরকার গঠন হইলে মনে করেন এরা দেখশুন করবো, প্রশাসন আসবে। এখন তো প্রশাসনে নাই। এখন এটা নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগবে। আমরা আশা করি যে হয়তো এটা নিয়ন্ত্রণে আসবে। জনসাধারণ চায় আমাদের দ্রব্যমূল্যটা কমুক, সে যেটাই হোক, যেভাবেই থাকুক, সবাই চায় বাজার মূল্য একটু কম, যাতে স্বস্তি আসে জীবনে। চাঁদাবাজি আর সিন্ডিকেট না থাকায় স্বস্তি জানান বিক্রেতারাও। যেখানে বড় বড় কোম্পানি আছে ওইখানে গেলে সমস্যার সমাধান হবে, কেননা ওনাদের থেকে আমরা কিনে আনি। ওনাদের থেকে যদি 2 টাকা আমরা কমে আনতে পারি তো আমরা 2 টাকা এখানে কমে বিক্রি করতে পারবো। দ্রব্যমূল্য জিনিস যাতে দাম
কমায় রাখে দিয়ে গেছি, বাজারদের নিয়ন্ত্রণ রাখে, মনিটরিং দিয়ে দিয়ে গেছি, যাতে আমরা ভালোভাবে এদিকে সঠিকভাবে বিক্রি করতে পারি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সুতরাং অনেক কমছে। গত সপ্তাহে বেগুন ছিল 120 টাকা, এই সপ্তাহে কমছে 60 থেকে 70 টাকা। আর অন্যান্য সবজিগুলো আছে নিয়ন্ত্রণ আছে, ভেন্ডি 50 টাকা, পটল 50 টাকা। এদিকে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা। দাম বাড়ার যে একটা প্রবণতা ছিল সেটা কিন্তু কন্টিনিউয়াস ছিল, কিন্তু এখন বাজার মনিটরিং করার কারণে দামটা হচ্ছে একটা স্থিতিশীল অবস্থায় চলে আসছে, এবং পাশাপাশি যারা বিক্রেতা তাদের ভিতরে একটা ভয় কাজ করতো, লাইক মানে হচ্ছে চাঁদা দিতেই হবে তাদের, এরকম একটা বিষয় ছিল। কিন্তু এখন তারাও হচ্ছে যে চাঁদাবাজি, চাঁদা মুক্ত একটা সমাজটা ছিল, সেটাও তারা পাচ্ছে। শহরে যখন ট্রাকে করে মালামাল আসতো তখন হচ্ছে বিভিন্ন মহাসড়কে দাঁড়িয়ে সবার থেকে চাঁদা নেওয়া হতো, তাই না? কিন্তু এখন হচ্ছে যে ওই চাঁদাটা নেওয়া হচ্ছে না, কারণ আমাদের সিন্ডিকেটটা ভেঙে গেছে। ভোক্তাদের কথাও শুনেছি এবং যারা বিক্রি করছে তাদের কথাও শুনেছি। তো ভোক্তাদের তেমন কোনো অভিযোগ আপাতত পাচ্ছি না যে দাম বেশি, খুব বেশি এরকমটাও না, তবে ঠিকঠাক আছে সবকিছু। শিক্ষার্থীদের মনিটরিংয়ে সাধুবাদ জানান ক্রেতা বিক্রেতারা। নতুন সরকার নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে, এমনটাই আশা সাধারণ মানুষের। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারে মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা সহ 27টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে থাকছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থ পরিকল্পনার দায়িত্ব পেয়েছেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আসিফ নজরুল। আর সমন্বয়ক নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে, এবং সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া থাকছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। শুক্রবার সকালে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিস্তারিত থাকছে শামীমা আক্তারের প্রতিবেদনে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দফতর বন্টন করা হয়েছে। শপথের পরদিন শুক্রবার সকালে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে রেখেছেন 27টি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়। ডক্টর আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় ও AFM হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনকে পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দ রেজওয়ানা হোসেনকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত M সাকওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আর নূরজাহান বেগম পেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আন্দোলনের দুই নায়ক নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। আওয়ামী সরকার পতনের পর স্বজনদের ফিরে পেতে রাজধানীর কচুক্ষেতে DGFI এর কার্যালয়ের সামনে ছবি হাতে অপেক্ষায় শত শত মানুষ। তাদের দাবি, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বন্দিশালা ও নির্যাতন সেল আয়নাঘর রয়েছে কার্যালয়টিতে। স্বজনের জন্য কান্নার আহাজারি যেন থামছে না তাদের। বিস্তারিত MA আজিমের রিপোর্টে। জন্মের পর বাবাকে ছবিতে দেখেই বড় হয়েছে শিশু শান। কখনো ওঠা হয়নি বাবার কোলে, সুযোগ হয়নি বাবা বলে ডাকার। 10 বছর ধরে শুধুই দেখেছে মায়ের কান্না। দীর্ঘ সময় গুম থাকা বেশ কয়েকজন পরিবারের কাছে ফিরে আসার পর বাবার সন্ধানে ছবি হাতে আয়নাঘর খ্যাত DGFI কার্যালয়ের সামনে এসেছে শিশু শানও। আমার মামার কান্না আমি দেখতে চাই না।
আমার বাবাকে আমি চাই, সবার বাবা আছে, আমার বাবা নেই। ছবির এ মানুষগুলোর খোঁজ নেই বছরের পর বছর। সবাইকে ধরে নিয়ে যাওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। এ নিয়ে প্রশাসনিক সহযোগিতা দূরের কথা, নিখোঁজের বিষয়ে জিডি পর্যন্ত নেয়নি অনেক থানা। এমনিতেই ডিবি পরিচয় দিয়ে উঠায় নিয়ে উনি স্টুডেন্ট ছিল, সদরঘাটে নামা অবস্থায় নামছে, তারপরে নিয়ে গেছে আর কি, ডিবি পরিচয় দিয়ে ওনাকে উঠায় নিয়ে গেছে। ডিবি অফিসে গেছি, তারা গুরুত্ব দেয় না। ডিবি অফিসের সামনে গেলে আমাদের খেদায় দেয়, কোনো ইয়ে করে না, বলে যাও এখান থেকে, এদেরকে ধরে আনি না, কিন্তু তারাই ধরে আনছে। যখন আমরা খুঁজতেছি তখন আবার এমপি রাজু এবং তার ছেলে পার্থর হুকুমে আবার পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায়। আমরা তিনজন স্বজন আর লোকের আবার পাও নিছে পুলিশে গুলি করে। স্বজনদের ধারণা ডিজিএফআই কার্যালয়ই শেখ হাসিনা সরকারের নির্যাতন সেল বা আয়নাঘর। সরকার পতনের পর গভীর রাত পর্যন্ত অপেক্ষায় স্বজনরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে আছে চারপাশ। আমার ছেলে ইঞ্জিনিয়ার। ভিন্ন দলের রাজনীতি বা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে গুম হতে হয়েছে বলে দাবি তাদের। আমাদের পুরো পরিবারটা ধ্বংস করে দিয়েছে। আমরা কোথাও বিএমপি করছি, এটাই তার ছিল অপরাধ। থানা পুলিশের কাছে গেছি, আমার রাঙ্গুনিয়া থানায়, আমার চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানায় গেছি, তখন আমার কোনো ওরা সাহায্য করেনি। ওরা বলছে বিএমপি করতো, ওরা বলছে যে আমরা জানি না, আপনি অন্য চেষ্টা করেন। আমি কোনো কারো সহযোগিতা পাইনি। 13 বছর পর্যন্ত বাইরে অপেক্ষায় ছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমার বাইরে আমরা পাই নাই। যদি আপনারা সহযোগিতা করেন তো হয়তো আমাদের বাইরে আমরা পাবো। নিখোঁজের 8 বছর পর জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির মুক্তি নতুন আশার আলো জ্বালিয়েছে গুম হওয়া মানুষের স্বজনদের মাঝে। বন্দি মুক্তির সাথে আয়নাঘর বন্ধের দাবি স্বজনদের। আর নতুন করে নতুন কোনো নামে যেন তৈরি না হয় নতুন কোনো বন্দিশালা বা টর্চার সেল। স্বাধীন দেশে প্রতিটি নাগরিক যেন থাকতে পারে স্বাধীনভাবে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।